আরো 10 বছর সংসার করলে কি বলবে জানো? পেতনি বলবে। তারপরে আমাকে ঝেঁটিয়ে তোমার বাড়ি থেকে বিদায় করবে। আরে বাবা, খেপে যাচ্ছ কেন? আমি আসলে বলতে যাচ্ছিলাম, মানুষ বয়স বাড়ার সাথে সাথে একটু সিম্পল হয়, স্বাভাবিক হয় না। তুমি উল্টো হয়ে যাচ্ছ, মানে কালারফুল হয়ে যাচ্ছ, একটু রং চটা হয়ে যাচ্ছে, এই জন্য বললাম না। তাই না? আর তোমার অফিসের ওই যে কি যেন নাম মহিলা, রাজিনা, উনি কি করেন? রাক্ষসের মতো টকটকে লাল লিপস্টিক দিয়ে ঘুরঘুর করেন তোমার সামনে, আর তুমি তাকে কি বলো? রোজ রোজ। আচ্ছা ঠিক আছে, বসো 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 বসো, একটা সুখবর দিই, বলো। শোনো, সারা দেশে বিজনেস ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, সরকার, তারপরে ব্যাংক, বিভিন্ন আর্থিক সংস্থা, মহিলা উদ্যোক্তা যারা, তাদেরকে বিশেষ ফ্যাসিলিটি দেয়। যেমন ধরো, সহজ শর্তে লোন দিল, কম সুদে লোন দিল, এক্সপোর্ট ইম্পোর্ট এর জন্য বিশেষ সুবিধা দিল। এই জন্য আমি ভাবছি আমার বিজনেসের 50% শেয়ার আমি তোমার নামে লিখে দেবো। কি বলছো? জানো তো কি হয়েছে? সকাল থেকে না আমার ডান চোখটা শুধু লাফাচ্ছে। হায়, এখন তো বলি বুঝতে পেরেছি কেন লাফাচ্ছিল। এই শোনো না, আমি বলি কি, এই যে তোমার রুমের পাশে যে ওই কাঁচের যে রুমটা আছে না, যেটাতে রুস্তম সাহেব বসেন, তুমি ওই নামটা, মানে ওই রুমটা আমাকে দাও না প্লিজ। আরে বোকা মেয়ে, তুমি কি আমাদের মতো অফিস করবে না? তুমি বাসায় থাকবে, মাঝে মধ্যে স্পেশালি অফিসে যাবে, 2-1টা মিটিং অ্যাটেন্ড করবে, 2-1টা সাইন টেন করবে, চলে আসবে। রুম দিয়ে তোমার কি দরকার? শুধু শুধু কষ্ট করার দরকার আছে? প্লিজ, একটা কাজ অন্তত ভালো করে করো না। এই কাজটা চা হলো, এটা কোনো চা? এত বছর সংসার করার পরে এরকম চা বানায় মানুষ? তোমার চেয়ে ভালো চা কে বানায় জানো? আমার অফিসে একটা ছেলে আছে না, মুকুল, ও তুমি তো চেনো না, ওই ছেলে তোমার চেয়ে অনেক ভালো চা বানায়। বসে আছো কেন? যাও না, কে এসছে দেখো। মুকুল, এসো 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 এসো। কি অবস্থা বলো? আরে রাখো তোমার ফাইল, তুমি এক কাজ করো ভাই, আমার চায়ের জন্য একদম বুকটা ফেটে যাচ্ছে, তুমি একটু কষ্ট করে আমাকে এক চা খাও প্লিজ। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ওকে রান্নাঘরটা দেখিয়ে দাও, আর চা কি করে বানাতে হয় ওর কাছ থেকে শিখে নেবে, যাও প্লিজ। দুধের কোটা? হ্যাঁ, দুধের কোটা দিচ্ছি। এই আমার নাম রুবেলা, সবাই অবশ্য আমাকে আদর করে রু বলে ডাকে, আর কেউ যদি আমাকে রু বলে ডাকতেও চায় আমার কিন্তু কোনো আপত্তি নেই। সরি ভাবি, আমার জন্য স্যারের কাছে আপনাকে কথা শুনতে হয়েছে। তোর বোকা, সরি বলার কি আছে? সরি বলার কোনো দরকার নেই। আসলে কি জানো, এই ছেলে, জানো আসল কারণটা কি? তোমার স্যারের চার মধ্যে কোনো ভালোবাসা থাকে না, এই জন্য ওটা খেতে খুব বাজ লাগে। আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন তোমাকে ভালোবাসা দিয়ে মিশিয়ে চমৎকার চা বানিয়ে খাবো। তোমাকে তো একটি কথা বলাই হয়নি, তোমার শার্টটা ভীষণ সুন্দর, দারুণ মানিয়েছে। কি এতক্ষণ এসছো? এটা কি পড়েছো? হ্যালো, লাইটু পড়েছি, রাতে ঘুমানোর পোশাক। কেন, অসুবিধা আছে তোমার? না মানে আমার কোনো সমস্যা নেই, যেটা হচ্ছে সমস্যা আসলে এই জিনিসগুলো দেখে আমার চোখ খুব অভ্যস্ত না তো, এই জন্য আর কি। এনিওয়ে, আম্মু কই? ওই রুমে ঘুম পাড়িয়ে রেখেছি। আর কিছু বলবে? ওই রুমে কেন?
দেখো সারাটা দিন এই মেয়েটার সঙ্গে আমার দেখা হয় না, রাতের বেলায় ঘুমানোর সময় একটু দেখা হয়, সেই সময়টা অন্তত মেয়েটার সাথে কথা বলি, প্লিজ ডাকো। আচ্ছা শোনো, আমার দিকে তাকাও। মেয়ে বড় হয়েছে, এখন থেকে ও আলাদাই থাকবে। তুমি আমাকে কেন ডেকেছো সেটাই বলো। হ্যাঁ এখানে, মানে এই যে এখানে করবো? এখানেই করবা, মানে এখানে আছে তোমার নামে 40% শেয়ার, আর 60% শেয়ারের মালিক হচ্ছে আমি। আচ্ছা। আর আরেকটা গোপন দলিল হবে যেটাতে 100% শেয়ারের মালিকই হচ্ছে আমি, যেটাতে তোমার কোনো দাবি দেওয়া থাকবে না। সিগনেচার করো। থ্যাংক ইউ। তাহলে এখন থেকে তুমি আমার কোম্পানির 40% শেয়ার হোল্ডার, তাই তো? আচ্ছা শোনো, কালকে সকালেই আমি একটা মিটিং ডেকে তোমাকে অফিসের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এই তুমি কি বলছো এসব? কেন? কালকে মিটিং এ যেতে হবে, আমাকে তুমি আগে থেকে বলবে না? কি বলবো? আহা, কেন বুঝতে পারছো না? সাজুগুজু করতে হবে, রেডি করতে, শাড়ি, আমার পার্লার বুকিং। তুমি না মানে কি যে করো মাঝে মাঝে আমার। এটা তো অফিসের মিটিং, অসুবিধা। ওয়ালাইকুম সালাম। হ্যালো ময়না। হ্যাঁ হ্যাঁ ভালো আছো ময়না? কাল সকালে একটা বুকিং দিতে হবে যে আপু। হ্যাঁ কি বললে? সম্ভব না? না না ময়না, যেভাবেই হোক আপু দিতেই হবে। হ্যাঁ। শোভান চৌধুরী সফল গার্মেন্ট ব্যবসায়ী, ব্যবসার আরো প্রসার ঘটাতে এবং সব রকম সুযোগ সুবিধা নিতে তিনি তথাকথিত পার্টনার করে নেন তার স্ত্রীকে। এক সন্তানের জনক শোভান চৌধুরীর কাছে একটাই ছিল লক্ষ্য, অর্থ উপার্জন এবং সম্পদ বৃদ্ধি। এইটুকুই ছিল তার কাছে সংসারের দায়িত্ববোধ। কিন্তু স্ত্রী রুবেলা চৌধুরীর চাওয়া ছিল আরেকটু বেশি। তাদের বয়সের বিস্তর ব্যবধানের কারণে তাদের রোমান্টিক সম্পর্কগুলো অনেকটাই ভোতা হয়ে গিয়েছিল। তাই রুবেলা চৌধুরী বেছে নেন অনৈতিক পথ। তার স্বামীর অফিসের এক কর্মচারী মুকুলের সঙ্গে গড়ে তোলেন অনৈতিক প্রেমের সম্পর্ক। চলুন দেখা যাক কাহিনী কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছি। কে? ওহো, আমি রু রু বলছি, চিনতে পেরেছো? হ্যাঁ চিনতে পেরেছি। তো কেমন থাকা হয়? ভালো থাকা হয়, তুমি চলে আসলে আরো বেশি ভালো থাকা হবে। কিন্তু আমি তো একটা অফিসে জরুরি কাজে বের হয়েছি যে। এইসব বাজে কথা বাদ দাও তো, আসার ইচ্ছে আছে কিনা সেটা জানানো হোক, বাকি ব্যবস্থা আমার। আসার ইচ্ছা তো আছেই। থ্যাংক ইউ, বাই। হ্যাঁ বুঝতে পারো। হ্যালো, তুমি কি ব্যস্ত? ব্যস্ত মানে খুবই ব্যস্ত, মিটিং এ যাবো, যা বলবা তাড়াতাড়ি বলো তো। আচ্ছা শোনো, একটা না ঝামেলা হয়ে গেছে, আমার ভীষণ কোমরে ব্যথা করছে। আবার এর মধ্যে কি হয়েছে জানো তো, বাবুর স্কুলে আসার সময় হয়ে গেছে। তুমি একটা হেল্প করো না জান, যেভাবেই হোক বাবুকে আনানোর ব্যবস্থা করো প্লিজ। কি যে বলো না তুমি, আমি এখন উত্তরে যাচ্ছি, আমার ফিরতে ফিরতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, আমি পারবো না, যেভাবে পারো ম্যানেজ করো প্লিজ। আচ্ছা ওই যে তোমার অফিসে মুকুল না কে যেন না, ও তো বাসাটা চেনে, তুমি একটু বলো না, ও যদি বাবুকে স্কুল থেকে নিয়ে আসে খুব ভালো হতো না বলো? আরে বাবা, আমি তো ওকে আরেকটা জায়গায় পাঠালাম, এখন আবার তুমি না কি যে যন্ত্রণা করতে পারো না। আচ্ছা রাখো, আমি দেখছি মুকুল কি বলা যায় কিনা, রাখো। কি হলো, ঘাবড়ে গেলে কেন? কি হলো, অস্থির দেখাচ্ছে কেন? বাচ্চা মেয়েটা। ও রুহামা, শোনো আমি কি করেছি জানো, ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি হালকা ডোজে। বেচারা সেই কোন সকালে উঠে ঘুমাতে বলো তো।
আজ তো শুধু দিনটা তোমার আর আমার। লোন স্যাংশন হয়ে গেছে। ও মাই গড, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস এ লট। এবারটা মিষ্টি কি, মনটাকে বড় কর। মিষ্টি না, তুই আমার বাসায় আসবি, তোকে পোলাও কোরমা সব খাওয়াবো। তোর ভাবিকে পার্টনার করার বুদ্ধিটা তো তুই দিয়েছিস, যার কারণে তোর কিন্তু আসলে খাবার ডাবল পাও না। নো প্রবলেম, যে কোনো দিন বাসা চলে আয়, পার্টি বাসায় হবে বেটা। আরে মুকুল, তুমি এই সময় আমার বাসা? স্যার সালাম স্যার। আচ্ছা স্যার এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার মনে হলো স্যার আপনি বাসায়, এই জন্য স্যার চলে এলাম। আশ্চর্য, আজকাল তোমার মনের উপর কিন্তু ভালোই কুদিচ্ছে। তা এসছো যখন এক কাপ চা খাইয়ে দাও। মানে তোমাকে দেখেই না আমার একদম চায়ের তেষ্টাটা বেড়ে গেল। প্লিজ আমি স্যার এক্ষুনি চা দিচ্ছি স্যার, প্লিজ। আচ্ছা শোনো, আমি বলছিলাম কি, ও যখন চলে এসেছে তাহলে আমি ওর সাথে গিয়ে একটু চা বানাই, আমার আরো একটু শেখা হলো। হ্যাঁ ঠিক আছে, যাও। একটা খুশি খবর আছে। কি খুশি খবর? আমাদের আটলান্টার অর্ডারটা প্রায় কনফার্ম হয়ে গেছে। এখন বাইরের সামনাসামনি বসতে চাই। আপনার জন্য ইনভিটেশন লেটার পাঠিয়েছে, যেন কোনো রকম ভিসা জটিলতা না। ও মাই গড, আরমান, তুমি তো আমাকে একটা দারুণ সুসংবাদ দিলে। এতদিনে আমার ফার্মটা একটা শক্ত জায়গায় দাঁড়াবে। জি স্যার। যতই বলো, আমার মিসেস মানে তোমার ভাবে কিন্তু খুবই সৌভাগ্যবান। কি বলো? হ্যাঁ স্যার, উনি কখনো সৌভাগ্যবান হতে পারবে না। সে কি, কেন? কারণ স্যার সে সৌভাগ্যবতী। ও ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, আই লাইক ইট, আই লাইক ইট। বাবা তুমি কই যাচ্ছ? বাবা আমেরিকা যাচ্ছি। বাবা, তোমার জন্য কিছু আনতে হবে? বারবি ড্রেস সেট আর কিচেন সেট। ওরে বাবা রে, কি কি? বারবি, কিচেন সেট, আর এটা কি বললে? ওকে ঠিক আছে, নিয়ে আসবো। আর কিছু লাগবে গো মা? আর কিছু লাগবে না? ঠিক আছে, নিয়ে আসবো। ওকে। বারে আমার জন্য কিছু আনবা না? তোমার জন্য আবার কি? তুমি তো সারা বছর মার্কেটিং করে থাকো, তোমার ওই মার্কেটিং এর টাকা জোগাড় করতে করতে আমি ফুতুর হয়ে গেলাম। আচ্ছা শোনো, ও আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে, আমি তাড়াতাড়ি বেরোবো, আমার আবার অফিস থেকে এয়ারপোর্টে যেতে হবে। ওকে ওকে মা, দুষ্টুমি করো না, মা যা বলে তাই শুনবে, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে। আমাকে আগে দিচ্ছ। এত দেরি করে আসলে অপেক্ষা করতে করতে ভুলে যাচ্ছি। ওহ আর বলো না, ওরা নাকি ঘুম পাড়াবো তারপর থাকবো, তাই না? আচ্ছা, বস জানে এবার কতদিনের জন্য গেছে? আর বলো না, মাত্র 2 সপ্তাহ। অবশ্য মজার একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে ও বিজনেসের জন্য প্রবাবলি আরো 2-4 দিন বেশি থাকবে। বাবা, তাহলে তো এবার আমার ঈদের দিন। আচ্ছা এক কাজ করো, ওকে ওই ঘুমের ডোজটা একটু বাড়িয়ে দাও। অসভ্য। না না না, কোনো সমস্যা না। মানে আচ্ছা, আপনার সঙ্গে একটু পরে কথা বলি। না না, কোনো সমস্যা না, আমি আসলে ওই টিকিটটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা একটু পরে কথা বলছি আপনাকে। হ্যাঁ একটু, সরি সরি।
এই এই বাসে চলো তাড়াতাড়ি, গাড়ি করো গাড়ি করো। স্যার সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা? স্যার বাসায় কারেন্ট নাই স্যার, জেনারেটরের তেলও নাই। ও ও স্যার আপনার কাছে কি অন্য চাবি আছে? হ্যাঁ হ্যাঁ, একটা চাবি তো থাকা কথা। হ্যাঁ আছে আছে। চলেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ছিল তোমার মনে, এই ছিল। আর তুই তুই আত্মার কুকুর, তোকে আমি আত্মার কুকুরের মতো কাটিয়ে দিয়েছি। তাই বলতো, তাই তুই আমাকে যাবে। স্ত্রীর প্রতি রোমান্টিকতার অভাব থাকলেও বিশ্বাসের কোনো অভাব ছিল না শোভান চৌধুরী। অফিসের কর্মচারী মুকুলকেও তিনি দেখতেন স্নেহের চোখে। তাই তার এই স্পর্ধা কোনোভাবে মেনে নিতে পারলেন না তিনি। ক্ষোভে ফেটে পড়লেন শোভান চৌধুরী। কাহিনী মোড় নিল নতুন দিকে। চলুন খুঁজে দেখি নতুন এই মোড়। হ্যালো, হ্যালো, এটা কি রোহা গার্মেন্টস লিমিটেডের ফোন নাম্বার? জি জি, আমি হাজার বেগম বলছি। আমার ছেলে মুকুল আহমেদ আপনাদের এখানে চাকরি করে, গত পরশু দিন বের হয়েছে, এখন বাসায় ফিরেনি, কোনো খবরও দেয়নি, এমনকি ফোন নাম্বারটাও বন্ধ। জি খালাম্মা, সেটা দিন অফিসেও আসেনি, তার মোবাইলটা আমরা বন্ধ পাচ্ছি। কোনো রাগ অভিমান অথবা মন খারাপ করে কোনো বন্ধু বা আত্মীয় বসে যায়নি তো? আমার সাথে তেমন কিছু হয়নি, আর এক বড় মামার বাড়ি যেত, সেখানে খবর নিয়েছি, সেখানেও যায়নি। আর বন্ধু বান্ধব বলতেও তেমন কিছু বুঝিনি তার, কিন্তু রাত জেগে মোবাইলে কথা বলতো, কার সাথে যেন কথা বলতো। আপনি কখনো জিজ্ঞেস করেননি কার সঙ্গে কথা বলতো? জিজ্ঞেস করেছি, কোনো উত্তর দেয়নি, অল্পতেই রেগে যেত, কিন্তু কথা বলতো, মোবাইলে অনেক কথা বলতো। আচ্ছা, আমার মুকুলে কোনো বিপদ আপদ হয়নি তো বাবা? বুঝতে পারছি না তো খালাম্মা। অফিসে কেউ কিছু বলতে পারবে? আমি তো আর কাউকে চিনি না, অনেক কষ্ট করে তোমার নাম্বারটা বের করেছি, তুমি কি আমার হয়ে একটু খবর নিতে পারবো বাবা? অফিসে কারোর সঙ্গে ওর তেমন সখ্যতা ছিল না, শুধুমাত্র আমাদের এমডি স্যারের খুব কাছাকাছি থাকতেন। এখন সেও তো দেশে পায়। আচ্ছা খালাম্মা, এক কাজ করেন, আজকের দিনটা দেখেন, তারপরে কাছের কোনো পুলিশ স্টেশনে গিয়ে একটা ডায়েরি করে রেখেন। থানায়? থানায় কেন বাবা? আমার মুকুলে কি কোনো বিপদ হয়েছে বাবা? না না খালাম্মা, ঘাবড়াবেন না, এটা একটা প্রসেস, আর আমি দেখছি অফিস থেকে কি করা যায়। আমি তো একা বিধবা মানুষ বাবা, আমাকে একটু সাহায্য করবা? জি খালাম্মা, অবশ্যই, আপনি টেনশন নেবেন না, আর কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন। তোমার সাথে কথা বলে বাবা বুকে অনেকটা সাহস হলো। রাখি। জি জি অবশ্যই খালাম্মা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ছয় দিন যাবত আপনার ছেলে নিখোঁজ, আর আপনি আজ এসেছেন থানায়। কি করবো বাবা, আমার তার কেউ নাই, মায়ের মন তো রোজ মনে হয় ছেলে আজ আসবে আজ আসবে, কোনো উপায় অন্ত না দেখে শেষ করলে আপনার কাছে আসছি, যেখান থেকে পারে না আমার ছেলেকে বুঝে এনে দিন। ওই ছেলে ছেলে আমার পৃথিবীতে কেউ নাই। কাঁদবেন না প্লিজ, আপনি শান্ত হন, আমরা নথিপত্র সব ডায়েরি করে নিচ্ছি। আপনার সন্তানের একটি ছবি লাগবে, সদ্য তোলা। হ্যাঁ, ছবি আছে।
স্যার স্যার নিশ্চিত? জি স্যার। তুমি সাধারণ ডায়েরি করার ব্যবস্থা নাও, আমি দেখছি। স্যার আচ্ছা, আপনার সন্তান যেদিন বাড়ি থেকে বের হয়, শেষ যেদিন আপনার বাড়ি থেকে বের হলো, সেদিন কি ছবির এই শার্টটাই পরা ছিল? হ্যাঁ হ্যাঁ বাবা, এই শার্টটাই পরা ছিল। শার্টের একটা বোতাম খুলে গিয়েছিল, আমি রুই জুতা দিয়ে নিজের হাতে করে লাগিয়ে দিয়েছি বাবা। আমার ছেলেকে নেবেন না বাবা। প্লিজ প্লিজ আপনি শান্ত হন, আপনি কারোর সাথে আসুন। ধৈর্য ধরুন, আমরা আছি আপনার সাথে। স্যার স্যার, গতকাল আমরা আশুলিয়াতে একটা জলাশয় থেকে মাথাবিহীন একটি লাশ উদ্ধার করি। সেই মৃতের গায়ের যে পোশাক ছিল, আর আপনি কিছুক্ষণ আগে যে ছবিটা দেখালেন, সেই ছবির সাথে হুবহু মিলে যাচ্ছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। আপনাকে আলামত দেখায়, আলামত দেখে নিশ্চিত করুন। আপনি আলামত একটু মিলিয়ে দেন, দেখুন তো আপনি। মা আপনি কাঁদবেন না, আপনি শান্ত হন, একটু ধৈর্য ধরুন। অনেকদিন পরে শুনলাম বাবা, তুমি একটা কিছু করো, আমার ছেলের খুনিতে বিচার করো। আমার এত ভালো ছেলে, এত শান্ত ছেলে, কে ভুল বললো? আপনি বিচার পাবেন, আপনি আমাদেরকে ভরসা রাখেন। এই আংটিটি ওই দাসের সাথে ছিল, দেখুন তো। না, এই আংটি আমার ছেলের না। আমি একজন গরিব বিধবা মা। আমার ছেলেকে মানুষ করতে আমার সব স্বর্ণ বজ্র দিয়েছে। আমার ঘরে এক করতেও শোনা নাই বাবা। আপনি আমার ছেলের খুনিতে খুঁজে বের করুন, আমার ছেলেকে খুঁজে দেন বাবা। নিখোঁজ সন্তান মুকুলের খোঁজেই থানায় গিয়ে হাজির হন তার মা। তখনও তিনি জানতেন না কি ভয়ঙ্কর দুঃসংবাদ অপেক্ষা করছে তার জন্য। বস্তাবন্দি মুন্ডবিহীন লাশ হিসাবে শনাক্ত করা হয় মুকুলকে। তার পকেটের মানিব্যাগ, তার আইডি কার্ড, শার্ট প্যান্ট দেখে শনাক্ত করেন মুকুলের মা যে এটাই মুকুলের লাশ। কিন্তু মুকুলের লাশের সঙ্গে পাওয়া একটি আংটি নিতে তিনি অস্বীকৃতি জানান। তিনি বলেন এই আংটিটি মুকুলের ব্যবহৃত নয়। আর এই লাশের সঙ্গে পাওয়া আংটিটির সূত্র ধরেই আসল খুনিকে খোঁজার চেষ্টা করে পুলিশ। চলুন দেখা যাক কাহিনী কোথায় গিয়ে দাঁড়ায়। মা কি তুমি ঘুমোনি? আমি ঘুমিয়েছিলাম তো, ঘুম ভেঙে উঠে। তো বাপ্পি আসবে? বাবা, তোমার বাপি আসতে আরো 10 থেকে 12 দিন সময় লাগবে, ঠিক আছে? আমি দেখেছিলাম তুমি সাজগোজ করছো, তো আমি ভেবেছি বাপ্পি আসবে। বাবা একদম পাকনামি করবে না, চলো আমরা এখন ঘুমাবো, চলো আসো। এই কেস একদম পরিষ্কার স্যার, লাশ মুকুল আহমেদের। শার্ট প্যান্ট মানি ব্যাগ সব আলামত তাই বলে, শুধু মোবাইলটা পাওয়া যায়নি, কোনো বেটা মনে হয় মেরে দিয়েছে। কিন্তু কেন মুকুল আহমেদকে খুন করে তার মুন্ডবিহীন লাশ বস্তাবন্দি করে পানিতে ভাসিয়ে দেওয়া হলো সেটা তো বের করতে হবে। আপনি তো জানেন স্যার, এইসব কেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটিভ পাওয়া যায় না স্যার। আর ভিকটিমের মাও তো কাউকে সন্দেহ করতে পারছে না, এমনকি মামলা এখন পর্যন্ত করেনি। আমার মনে হয় স্যার আর 10টা কেসের মতো এই পরিণতি একই হবে। বাজে কথা বলুন জাকির,
পরিণতি অনিশ্চিত জেনে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। আমাদের দায়িত্ব পুরোপুরিভাবে পালন করতে হবে। তোমাকে তো বলেছিলাম ভিকটিমের মোবাইল নাম্বার থেকে তার কল লিস্ট বের করতে, করেছো? জি স্যার। এখানে একটা নাম্বার সবচেয়ে বেশি যোগাযোগ এবং সুইচ অফ হওয়ার সময় শেষ নাম্বার যেটি কল করা হয়েছিল সেটাই নাম্বার। কে? নাম্বারটা একজন ভদ্র মহিলা স্যার, ওনার নাম রুবেলা চৌধুরী। ভদ্র মহিলা? জি স্যার। খোঁজ লাগাও কে রুবেলা চৌধুরী, তার ডিটেলস লাগবে। ওকে স্যার। জি স্যার চিনি, উনি তো স্যার মুকুল ভাই। কিভাবে চিনি? স্যার উনি যে আমাদের সুমন সাহেবের বাসায় স্যার আসতো প্রায় টাইমে। লাস্ট কবে এসছে? লাস্ট স্যার এই 7-8 দিন আগে আসছিল স্যার। 7-8 দিন আগে? স্যার স্যার মনে পড়ছে স্যার, সুমন সাহেব যেদিন বিদেশ গেল সেদিন আসছিল স্যার। এরপর আর আসেনি? না স্যার এরপরে আসেনি। নিশ্চিত? জি স্যার। ঠিক আছে স্যার, কোনো সমস্যা স্যার? ঠিক মতো ডিউটি করো, প্রয়োজন তোমার সাথে আবার কথা বলবো। ওনাকে তাহলে আপনি চেনেন? ইনফ্যাক্ট ওনার মোবাইল থেকে লাস্ট কলটি আপনাকেই করা হয়েছিল। জি, আমি ওনাকে চিনি, আমি মিথ্যে বলবো না। ওর সাথে আমার একটা গোপন সম্পর্ক ছিল। গোপন? আমি ওর সাথে ফোনে কথা বলতাম, 2-4 বার দেখাও করেছি। আমার হাজবেন্ড আমেরিকা ট্যুরে যাওয়ার কথা ছিল, কি ফেলে যাওয়াতে সে বাড়ি ফিরে আসে, এসে আমাদের দুজনকে বেডরুমে পায়। তারপর কি অতক্ষ ভাষায় গালিগালাজ, মুকুলকে মারধর করে সে বাসা থেকে বের করে দেয়। বিশ্বাস করুন, আমার আসলে খুব খারাপ লাগে। ও আমার বয়সে কত ছোট। আমার কেন যেন মনে হচ্ছে ও বোধহয় চাকরিটা হারাবে, যে কেন এসব করতে গেলাম। আমি ব্যাপারটা নিয়ে খুব অনুশোচনায় ভুগছি। আর সেদিনের পর থেকে আমি আসলে ওকে ফোনও করিনি। ফোন করবেন কোত্থেকে? উনি তো এখন আর এই দুনিয়াতে নেই। মানে? সেই দিন থেকে, মানে যেদিন থেকে আপনি অনুশোচনায় ভুগছেন সেদিন থেকে মুকুল গায়েব, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আগে আমরা মুন্ডবিহীন একটি লাশ বস্তায় বন্ধী অবস্থায় পেয়েছি। শুনুন, এটা আমার জন্য হয়েছে, আপনি আমাকে শাস্তি দিন। জন্ম করেছে, আমাকে শাস্তি দিন। আচ্ছা, আপনার স্বামী আমেরিকাতে যে কন্ট্যাক্ট নাম্বারে আছেন ওই নাম্বারটাকে আমি পেতে পারি? বিশ্বাস করুন, প্রতিবার ও যখন আমেরিকাতে যায় আমাকে পৌঁছে ফোন করে। এই প্রথম আমাকে ফোন করেনি। আমি ভেবেছি ও বোধহয় অভিমান করেছে। এখন বুঝতে পেরেছি ও আসলে মুকুলকে হত্যা করে ওখানে গিয়ে পালিয়েছে। ওসি সাহেব, আপনি আমেরিকায় পুলিশের সাহায্য নিয়ে ওকে ধরুন, ওকে শাস্তি দিন। কি করে একটা ইনোসেন্ট একটা মানুষকে হত্যা করে সে পালিয়ে যায় বলুন? আচ্ছা, এই ছবিতে আপনার সাথে যিনি আছেন উনি কি আপনার স্বামী? জি, উনি আমার হাজবেন্ড। আমি কি একটু পানি খেতে পারি? জি নিশ্চয়ই।
আমাদের যখন আবার প্রয়োজন হবে তখন আবার আসবো। আসি তাহলে আজকে। ছবিটা স্যার, আমার তো কিছুই মাথায় আসছে না। সোহান সাহেবের আংটি মুকুলের হাতে গেল কি করে? আমার মনে হয় আই গট এ ক্লু। তুমি সোহান সাহেবের অফিসে ফোন করো, তার আমেরিকা যাওয়ার টিকিটের ডিটেলস দাও, তারপর এয়ারলাইন্সে যোগাযোগ করে কবে কখন কোথায় কিভাবে ফ্লাই করলো বিস্তারিত নিয়ে আসো। হ্যালো, জি আমি ওসি মাহবুব হাসান বলছি। জি জি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ জি, আমাকে একটা ফেভার করতে হবে। আমি একটা স্যাম্পল পাঠাবো, আমাকে ওটা ডিএনএ টেস্ট করে দিতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। জি জি, একটু কমপ্লিকেটেড। জি জি, আসলে আমরা সবাই তো জনগণের সেবায় নিয়োজিত। জি, থ্যাংক ইউ। স্যার, ওই দিন সোহান সাহেবের নামে টিকিট কনফার্ম ছিল, কিন্তু ওই নামের কোনো যাত্রী ফ্লাই করেনি স্যার। আমি শিওর? 100% শিওর স্যার। তারা প্যাসেঞ্জার লিস্ট আমাকে মেইল করেছে। আমি এমনটাই সাসপেক্ট করেছিলাম। এখন কিন্তু ডিএনএ টেস্টের কন্ট্রোল করে। জি স্যার। তুমি যাও, আমি দেখছি। কি ব্যাপার অফিসার, এই অসময়ে কোনো আপডেট আছে? পুলিশ ধরা পড়েছে? বসে কথা বলি। একটা আপডেট আপনাকে জানাবো। আপনি মন শক্ত করে একটু বসুন। আমরা যে লাশটা খুঁজে পেয়েছি সেটা আসলে মুকুল আহমেদের নয়, সেটা আপনার স্বামী সোহান চৌধুরী। কি বলছেন? ও তো এখন বাংলাদেশে নেই, ও তো আমেরিকাতে আছে, এটা কিভাবে সম্ভব? জি না, উনি আমেরিকা ফ্লাই করেন। লাশের হাতের আঙুলে একটি আংটি পেয়েছি, আর সেই আংটিটি আপনার হাজব্যান্ডের ওই ছবিটির সাথে হুবহু মিলে যায়। তখনই আমার সন্দেহ হয়, এরপর ডিএনএ টেস্ট করে এই সন্দেহ সত্য প্রমাণিত হয়। তাহলে আমার স্বামীকে কে খুন করেছে? সম্ভবত মুকুল আহমেদ নিজে খুন করে খুনের দায় এড়ানোর জন্য নিজের কাপড় লাশের গায়ে পরিয়ে মণ্ডবিহীন লাশ সে ফেলে চলে যায়। ভুলবশত ওই হাতের আংটিটি বদলাতে ভুলে গেছে, সেটা এখন তার কাল হয়ে দেখা দিয়েছে। কি বলছেন আপনি? মুকুল তার স্যারকে এত ভালোবাসে, সে কেন তার স্যারকে খুন করবে? সে কেন খুন করবে সেটা তো ওই ব্যাটাই বলতে পারবে, তাকে ধরতে পারলেই আমরা জানতে পারবো। আপনি কি বলতে পারেন সে এখন কোথায়? আচ্ছা, আমি কি করে বলবো বলুন? যদি সে এই কাজটি করেই থাকে, সে তো পালিয়ে গেছে, সে কি আমার কাছে ধরা দেবে বলুন? শোভন তো আমারই হাজবেন্ড, তাই না? এনি আইডিয়া কোথায় তাকে খুঁজে পেতে পারি? কে বলতে পারে সে এখন কোথায় আছে? মুকুল এখন কোথায় আছে আপনি তার কিছুই জানেন না? আমি জানি মুকুল আহমেদ।
কে ও? আমার মেয়ে। মা, তুমি ঘুমোতে যাও। এদিকে আসো মা। তুমি মুকুলকে চিনো? মুকুল আঙ্কেল আর মা রাত্রে কথা বলে। শেষ কবে কথা বলেছে? কাল রাতে? আসলে হয়েছে কি, ছোট মানুষ তো, তাই বুঝিয়ে কথা বলতে পারছে না, ভুল বলছে। মা, তুমি যাও তো। আপনি থামুন, নিচে চলুন। এই বাচ্চারা মিথ্যে কথা এবং বানোয়ার কথা বলতে পারে না। মমি, বলো না, তুমি মুকুল আঙ্কেল সম্পর্কে কি জানো? মুকুল আঙ্কেল প্রতি রাতে মার সাথে কথা বলে। প্রতি রাতে? আর মা আমাকে ঘুমিয়ে দেয়, তো আমি ঘুমিয়ে না, আমার বাপ্পির কথা মনে আসে, এই জন্য আমি ঘুমিয়ে না, আমার খারাপ লাগে। আমার যখন খারাপ লাগে তখন আমি মায়ের দরজার পাশে বসে বসে মার আর মুকুল আঙ্কেলের কথা শুনি। এখন তাহলে মুকুল আঙ্কেল কোথায়? মুকুল আঙ্কেল ছাদে। এই ছাদে? হ্যালো, বসো। কালম, নাও এটাকে। প্রেমিক মুকুলের সাহায্যে সোভানকে খুন করে তার লাশের শরীরে মুকুলের কাপড় চোপড় পরিয়ে মুন্ডবিহীন লাশ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, মুকুলকে সোভান খুন করেছে সেটা প্রমাণ করে সোভান দেশ ছেড়েছে সেটা প্রমাণিত করা। কিন্তু বিধিবাম, সোভানের ব্যবহৃত একটি আংটি রয়ে গিয়েছিল লাশের সঙ্গে, এবং সেই সূত্র ধরেই পুলিশ খুঁজে বের করে আসল খুনিকে। সুপ্রিয় দর্শক, অন্যায়ভাবে প্রেমের সম্পর্ক গড়ে মুকুলের সহায়তায় সোভানকে খুন করে সুখ লাভের চেষ্টা করেছিল রুবেলা। কিন্তু সেটা কি সম্ভব হয়েছিল? অন্যায় পথে সুখ লাভের চেষ্টা করলে সেটা শুধু মরীচিকা হয়ে থেকে যায়। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আর গল্পে নতুন কোনো গল্প নিয়ে বাংলা ভিশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ।